আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম টেকনিক ইজি এডুকেশনের প্ল্যাটফর্মে। আমি ইমরান মাহমুদুল শিফাত থাকছি পুরো ক্লাস জুড়ে তোমাদের সঙ্গে। আজকে আমরা ইউনিট 12 এর লেসন 3 দ্য রিটার্ন অফ দ্য নেটিভ। দ্য রিটার্ন অফ দ্য নেটিভ বলতে বোঝাচ্ছে হচ্ছে জন্মভূমিতে ফিরে আসা, নিজের ভূমিতে ফিরে আসা, নিজের অঞ্চলে ফিরে আসা। এটা নিয়ে একটা গল্প বলা হয়েছে। চলো সবার আগে আমরা প্যাসেজটা খুব সুন্দরভাবে শেষ করব। প্যাসেজ শেষ করার পরে তারপরে বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করব। ওকে, দেখো কি বলেছে। অ্যাডোলসেন্স মানে কৈশোর বোঝায়, কৈশোর বা বয়সন্ধি। সেই সময়টাকে বোঝাচ্ছে যে সময়টা হচ্ছে পিউবার্টি অ্যান্ড অ্যাডাল্টহুড, মানে যখন হচ্ছে পিউবার্টি শুরু এবং ওইখান থেকেই তোমার কি তুমি অ্যাডাল্ট হতে শুরু করে, সেই সময়টাকে বোঝাচ্ছে। এক কথায় বলতে গেলে মানে 13 থেকে 19 যে সময়টা, এটাই হচ্ছে হলো তোমার কি অ্যাডোলসেন্স বলা যায়। অ্যাকচুয়ালি বাংলাদেশের হিসাবে বা বাইরের দেশের হিসাবে এটা হচ্ছে স্বাভাবিক সময়। কোনো দেশে আগেও শুরু হতে পারে, কোনো দেশে পরেও শুরু হতে পারে। কারণ এখানে দেখো টিন এজ বলছে, দেখো তো এই টিনেজার কেন বলা হয় 13 থেকে 19, সবগুলো শেষে টিন আছে না, টিন, এই টিন কথাটার সাথে এইজার বলা হয়েছে, তাহলে দুইটা মিলে কি হলো টিনেজার। ঠিক আছে, টিনস বা ইউথ, টিনেজ, টেন্স আর হচ্ছে ইউথ, এই তিনটাকে একসাথে মানে যুবক বলা হয় যখন থেকে মানুষের বয়সন্ধিকালের শুরু হয়। কৈশোর জীবন মানে কৈশোরের কি বলবো এটাকে, শৈশবের পরেই মূলত কি হয়, কৈশোর শুরু হয়। সেই কৈশোর শেষ হতে না হতেই মূলত এই কৈশোরের চালু শুরু থাকতে থাকতেই আমাদের শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে। কারো হয়তো গোপ জ্বালাচ্ছে, কারো দাড়ি হচ্ছে, তাই না, কারো হয়তো কাঁধ প্রশস্ত হচ্ছে, হাতগুলো লম্বা হচ্ছে, কেউ হয়তো লম্বা হওয়া শুরু করেছে, মেয়েদের মধ্যে কিছুটা পরিবর্তন আসে, তাই না, শরীরে চর্বিটা একটু বেড়ে যায়, এরকম আর কি, আরও কিছু পরিবর্তন আসে। তো যাই হোক, এটাই হচ্ছে হলো আমাদের অ্যাডোলসেন্স বা হচ্ছে বয়সন্ধিকালের সময়টা। তাহলে অ্যাডোলসেন্স বলতে বয়সন্ধি বোঝাচ্ছে, সময়টাকে বোঝাচ্ছে, এটা হচ্ছে টাইম পিরিয়ড, এটা হচ্ছে একটা টাইমকে বোঝাচ্ছে। বয়সন্ধি মানেই হচ্ছে, অ্যাডোলসেন্স মানেই সময়কে বোঝায়। কি সময়, সেই সময় যে সময় মূলত কি হয়, পিউবার্টি এবং অ্যাডাল্টহুড শুরু হয়। পিউবার্টি এবং অ্যাডাল্টহুডের মাঝের যে সময়টা, পিউবার্টি মানে হচ্ছে বয়সন্ধির শুরু আর কি, আর অ্যাডাল্টহুড মানে হচ্ছে তোমার যখন 19 বা 20 হয়ে যাওয়ার আগ মুহূর্ত। এক কথায় 13 থেকে 19 বয়সটাই হচ্ছে, এই সময়টাই হচ্ছে অ্যাডোলসেন্স। ওকে, তাহলে এখন অ্যান্টোনিম কী হবে, অ্যান্টোনিম হবে হচ্ছে অ্যাডাল্টহুড। তাহলে এখানে অ্যান্টোনিম হচ্ছে অ্যাডাল্টহুড, মানে তুমি যখন একদম বয়প্রাপ্ত হয়ে গেছো। এখানে বয়প্রাপ্ত মানে হচ্ছে তুমি সিনিয়র হয়ে গেছো। যখন 20 আপ হয়ে যায় তখন তুমি আর কি থাকো না, অ্যাডোলসেন্সে থাকো না। তাহলে অ্যাডোলসেন্স আর এটার বিপরীত হচ্ছে অ্যাডাল্টহুড। এই দুইটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে অ্যাডোলসেন্স মানে হচ্ছে কি তুমি কৈশোর বা বয়সন্ধিতে আছো, আর এটার বিপরীত হচ্ছে তুমি বয়সন্ধি শেষ হয়ে গিয়েছে, তুমি পরিপূর্ণভাবে বয়প্রাপ্ত। বয়প্রাপ্ত মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ বা বয়সপ্রাপ্ত হয়ে গেছো। আর্ডেন্ট মানে কি একনিষ্ঠ। আর্ডেন্ট শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠ, মানে একজনের কথায় তুমি উঠবা বসবা, তার প্রতি খুব বেশি আর্ডেন্ট, একদম আকুল হয়ে থাকা, তার প্রতি আকুল বা উৎসাহী। ভেরি ইনথুজিয়াস্টিক, দেখো ভেরি ইন্টারেস্টেড যেটা, আর হচ্ছে ভেরি এক্সাইটমেন্ট যার জন্য কাজ করে, সেখানে হচ্ছে আমরা ইনথুজিয়াস্টিক। আর ইনথুজিয়াস্টিক আবার যেখানে অত্যাধিক, ভেরি ইনথুজিয়াস্টিক, সেখানেই বলা হচ্ছে আর্ডেন্ট। তাহলে আমরা যখন কারো উৎসাহী থাকবো, হ্যাঁ ইন্টারেস্টেড থাকবো, আমরা যখন এক্সাইটমেন্ট আমার মধ্যে কাজ করবে, তখন সেটা বলা হচ্ছে ইনথুজিয়াস্টিক। আর সেই ইনথুজিয়াস্টিক বা প্যাশনেট যখন খুব বেশি হবে, তখন সেটা হয়ে যাচ্ছে আর্ডেন্ট। মানে আর্ডেন্টের উপরে আসলে আর কিছু হয় না, আশা মানে এত বেশি। তাহলে আর্ডেন্ট, ইনথুজিয়াস্টিক বা হচ্ছে ইগার। ইগার মানে আগ্রহী, ইনথুজিয়াস্টিক মানে হচ্ছে আগ্রহী। এটা হচ্ছে সিনোনিম। আর অ্যান্টোনিম হবে হচ্ছে ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট শব্দের অর্থ কি, উদাসীন। এরপরে দেখো অ্যাসপায়ার মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী হওয়া। অ্যাসপায়ার মানে আগ্রহী, আগ্রহী হওয়া। অ্যাসপায়ার শব্দের অর্থ আগ্রহী হওয়া। হ্যাভ পার্টিকুলার অ্যাম্বিশন, যার কি থাকা, আকাঙ্ক্ষা থাকা। হ্যাভ মানে থাকা, যার বিশেষ আকাঙ্ক্ষা থাকা। হোপ অথবা ডিজায়ার, হোপ মানে হচ্ছে আশা থাকা, ডিজায়ার মানে হচ্ছে আশা থাকা। হোপ মানে আশা থাকা, ডিজায়ার মানে আশা থাকা। আর যেখানে আশা থাকবে না, ডিজায়ার থাকবে না, সেখানে ইনডিফারেন্টটা তুমি ব্যবহার করতে পারো। হ্যাঁ, এখানে যদি ভার্ব, ইনডিফারেন্ট আবার হচ্ছে হলে তোমার অ্যাডজেক্টিভ হয়ে যায়, দরকার নাই, এটা ব্যবহার না করাই বেটার। কারণ যেখানে ভার্ব থাকবে সেখানে ভার্বকেই ব্যবহার করতে হবে, এটা কোনো ইয়া নাই, ভার্ব অ্যান্টোনিম নাই। ডিভোট, ডিভোট শব্দের অর্থ নিয়োজিত করা, কাউকে নিযুক্ত করা। হ্যাঁ, অ্যাসাইন বলা যায়। দেখো ডিভোট মানে নিযুক্ত করা, আমরা এখানে অ্যাসাইন দিতে পারি, ASSIGN। অ্যাসাইন শব্দের অর্থ হচ্ছে নিযুক্ত করা, নিযুক্ত হওয়া। ঠিক আছে, নিয়োজিত করা। কমিট টু পার্টিকুলার পারপাস, কোনো একটা কাজের জন্য যখন কি হবে, কোনো একটা কাজ করার জন্য, কোনো একটা কাজের জন্য যখন তুমি কমিট থাকবে, তোমার যে কমিট মানে হচ্ছে তুমি নিজেকে নিযুক্ত করলা, ডেডিকেট করলা। তাহলে ডেডিকেট করা, বেস্ট করা। তো মনে রাখবে, আমরা বলি না ডেডিকেট
করো, নিজেকে ডিভোট করো। এই যে ডিভোটের সাথে বেস্টটা মনে রাখো, খুব বেশি কাজে দিবে তোমাদেরকে। আমি এখানে অ্যাসাইনও বলবো, কিন্তু অ্যাসাইনটা সবসময় ব্যবহার করা যায়। বেস্টটাকে বেশি মনে রাখবা কেন? যখন হয় না আমাদের মধ্যে অনেকে ইংলিশ বেশি বলে বা ইংরেজিতে বেশি চর্চা করে, আর ইংরেজি মানুষ শিখে ভাব নেওয়ার জন্য, সত্যি কথা বলতে গেলে কথায় কথায় একটু ইংলিশ বলবে, মনে হবে যে হয়তো কত ট্যালেন্টেড। এটাই আমিও ওই জন্যই শিখাই যে আমার স্টুডেন্টরা যেখানে শিখবে সে এমনভাবে ইংলিশ শিখবে যে তার সামনে অন্য কেউ ইংরেজি বলে পার পেয়ে যাবে না। হ্যাঁ, ভাব দেখানোর জায়গা আমার স্টুডেন্টের কাছে থাকবে না। তাহলে এখানে আমরা বলতে পারি যে ডিভোট শব্দের অর্থ নিযুক্ত করা, বেস্টো শব্দের অর্থ হচ্ছে নিযুক্ত করা। ওকে, ড্রামাটিস্ট শব্দের অর্থ কি? ড্রামাটিস্ট শব্দের অর্থ নাট্যকার, যারা নাটক করে। ড্রামাটিস্ট বলতে মনে হয় যে ড্রাম বাজায়, আসলে বিষয়টা এরকম না। ড্রামাটিস্ট শব্দের অর্থ হচ্ছে যে নাট্যকার, যে নাটক করে না, যে এ রাইটার অফ প্লেস, যে নাটক লিখে, রাইটার। তাহলে নাট্যকার। ড্রামাটিস্ট মানে হচ্ছে যে নাটক লিখে। পরিচালক বলা যায় প্লে রাইট। এখানে প্লে রিট, এই যে প্লে রাইট, এই যে প্লে রাইটের মধ্যে আবার ডব্লিউ আছে, মনে রেখো। প্লে রিট বললেই ভালো হয়। প্লে রিট, এটা সুন্দর। এন্টায়ারলি মানে হচ্ছে সম্পূর্ণরূপে, একদম ফুললি। ইন এভরি ওয়ে পসিবল, যতভাবে সম্ভব। আমরা যখন বলি আল্লাহ এই কাজটা তুমি আমাকে সম্পূর্ণরূপে সমাধান করে দিও, মানে যতভাবে সম্ভব হয় সকলভাবে আমাদের সমাধান করে দিও। ঠিক আছে। আর এটার অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম হবে হচ্ছে কমপ্লিটলি। কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণরূপে, হোললি মানে সম্পূর্ণরূপে, টোটালি মানে হচ্ছে সম্পূর্ণরূপে। ওকে, আর অ্যান্টোনিম কি? অ্যান্টোনিম শব্দের অর্থ হচ্ছে পার্টলি। পার্টলি মানে কি? কিছু অংশের, সম্পূর্ণরূপে, আর হচ্ছে আলাদা আলাদা কিছু অংশের। আর ইন্টেলেকচুয়াল শব্দের অর্থ কি? ইন্টেলেকচুয়াল শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিবৃত্তিক। হ্যাঁ, বুদ্ধিবৃত্তিক। ইন্টেলেকচুয়াল হচ্ছে বুদ্ধিবৃত্তিক, আর অথবা শুধুমাত্র মনীষী। ব্যক্তি কথাটা এখানে উল্লেখ করবা না, ব্যক্তি কথাটা এখানে উল্লেখটা না করাটাই বেটার। ঠিক আছে, শুধুমাত্র মনীষী বলবা। তাহলে এখানে কি আসবে? বুদ্ধিবৃত্তিক অথবা মনীষী। হ্যাঁ, মনীষী, তারপরে আবার ব্যক্তি আসবে। তাহলে ইন্টেলেকচুয়াল শব্দের বুদ্ধিভিত্তিক বা মনীষী, ওইখানে ওয়েল এডুকেটেড বোঝায়। ওয়েল এডুকেটেড বলতে কি বোঝায়? যে অনেক বেশি শিক্ষিত। ওয়েল এডুকেটেড, অনেক শিক্ষিত। অ্যান্ড এনজয়িং অ্যাক্টিভিটিস, যে কি মূলত কি করে? উপভোগ করে, বিভিন্ন কর্মকাণ্ডকে উপভোগ করে। ইন হুইচ, যে কর্মকাণ্ডগুলোতে, হুইচ মানে যে কর্মকাণ্ডগুলোতে, ইউ হ্যাভ টু থিঙ্ক সিরিয়াসলি অ্যাবাউট থিং, তোমাকে ওই বিষয়গুলো সম্বন্ধে অনেক বেশি ভাবতে হয়। মানে একে তো হচ্ছে ওয়েল এডুকেটেড, তার উপরে কোনো বিষয় নিয়ে যদি অতিরিক্ত ভাবতে হয় তাহলে সেটাই হচ্ছে তুমি কি ইন্টেলেকচুয়াল। এখানে তোমাকে স্কলার বলা যায়, স্কলার মানে পণ্ডিত। হ্যাঁ, এখানে পান্ডিতসও বলা যায়, যে উপরে আমরা পান্ডিতস পেলাম না, পণ্ডিত এটাও হতে পারে সিনোনিম হিসেবে। আর থিঙ্কার মানে কি? যে চিন্তা করে। আর যে কি কিছুই জানে না, মানে কিছুই করে না, এগুলো কিছুই করে না, সে হলে মূর্খ, তাই না? এখানে আমরা শুধুমাত্র আনএডুকেটেড হিসেবে আমরা রাখতে পারি, সে হচ্ছে আনএডুকেটেড। আনএডুকেটেড, TEDUNEDUCATED, আনএডুকেটেড অথবা ইলিটারেট, এ পর্যন্ত বললেই হবে। আনএডুকেটেড অথবা ইলিটারেট, এটাই হচ্ছে অ্যান্টোনিম। এরপরে দেখো আয়ার। আয়ার মানে হচ্ছে রাগ, ক্ষোভ। হ্যাঁ, ক্ষোভ, এখানে রাগ আছে, ক্ষোভ আছে। এখানে আরও একটা জিনিস সমাধান করা দরকার, সেটা হচ্ছে তোপ বলা যায়। রাগের মুখে, ক্ষোভের মুখে, রোষের মুখে, তোপের মুখে। ঠিক আছে, এগুলোর মুখে মূলত যেটা হয় আর কি। আচ্ছা, তারপরে দেখো ইন্টেন্স অ্যান্ড ইউজুয়ালি ওপেনলি ডিসপ্লেড অ্যাঙ্গার, যেখানে রাগটা কি তীব্র থাকে এবং সাধারণত সবার সামনে প্রদর্শিত হয়, সেটাই হচ্ছে কি তোমার আয়ার বা হচ্ছে রাগ। ওকে, এখানে অ্যাঙ্গার বলা যায়, অ্যাঙ্গার মানে রাগ। রেইজ, এই যে রেইজটা মনে রাখবা, রেইজ আর ফিউরি এই দুইটা মনে রাখবা। রেইজের ব্যবহারটা অনেক বেশি, রাগ হিসেবে রেইজের ব্যবহারটা অনেক বেশি। এনরেস্ট মানে হচ্ছে রাগান্বিত, অ্যাডজেক্টিভ বোঝায়। হ্যাঁ, তাহলে রেজের ব্যবহারটা অনেক বেশি। ওকে, আর যে রাগান্বিত অনেক বেশি বা অনেক বেশি, রাগের বিপরীত কি? আনন্দ বা প্লিজার। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে প্লিজার, অ্যান্টোনিম হচ্ছে প্লিজার। এরপরে ম্যানার বলতে কি বোঝায়? ম্যানার মানে হচ্ছে আচার আচরণ। ম্যানার মানে পদ্ধতি বা আচার আচরণ। হ্যাঁ, আচার আচরণ এখানে মনে রাখো। তারপরে দ্য হ্যাবিটস অ্যান্ড কাস্টম। হ্যাবিটস মানে কি? হ্যাবিট। হ্যাবিট শব্দের অর্থ কি বোঝায়? হ্যাবিট শব্দের অর্থ হচ্ছে তোমার অভ্যাস। অ্যান্ড কাস্টমস মানে প্রথা, যেটা মেনে চলা হয়, নিয়ম নীতি। কাস্টমস মানে নিয়ম নীতি। অফ আ পার্টিকুলার গ্রুপ অফ পিপল। পার্টিকুলার গ্রুপ মানে হচ্ছে বিশেষ এক শ্রেণীর মানুষের, বিশেষ শ্রেণীর মানুষের অভ্যাস এবং প্রথা বা নিয়ম নীতিকে বলা হয়েছে ম্যানার। এখানে বিহেভিয়ার বা কন্ট্যাক্ট দুইটাই মনে রাখবা, বিহেভিয়ার বা কন্ট্যাক্ট, এটাকে মনে রাখবে, বিহেভিয়ার অথবা কন্ট্যাক্ট। ওকে, আর সবার শেষ হচ্ছে রিকগনাইজ। এই যে রিকগনাইজ বানানে এস আছে, দেখো রিকগনাইজ বানানে কি আছে? এস আছে। এখানে স্বীকৃতি দেয়া বা মেনে নেয়া,
অ্যাকনলেজ দ্য সামবডিস অ্যাচিভমেন্ট, অ্যাকনলেজ হচ্ছে এখানে ভার্ব, তাহলে সিনোনিম হিসেবে কি আসবে, অ্যাকনলেজ আসবে, আর অ্যাপ্রিশিয়েট মানে প্রশংসা করা, তাহলে অ্যাকনলেজও আসতে পারে, তারপরে অ্যাপ্রিশিয়েটও আসতে পারে। রিকগনাইজ শব্দের অর্থ অ্যাপ্রিশিয়েট, অ্যাকনলেজ, আর এখানে অ্যান্টোনিম আসবে হচ্ছে ডিভ্যালু মানে অবমূল্যায়ন করা। হ্যাঁ, এখানে রিকগনাইজ অ্যান্টোনিম আসবে হচ্ছে অবমূল্যায়ন করা। যাই হোক, আমরা ভোকাবুলারি পার্টটা শেষ করেছি, এই অংশটুকু তোমরা ভালোভাবে শেষ করবে, দেন আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা প্যাসেজ পড়ি, চলো প্যাসেজ পড়ে আমরা এটা সমাধান করি। দেখো, প্যাসেজে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে, এখানে আমরা মাইকেল মধুসূদন দত্ত নিয়ে পড়বো, আমাদের খুবই পরিচিত একজন লেখক, যাকে আমরা কবি হিসেবে জানি, কবিতা লিখতেন মাইকেল মধুসূদন দত্ত, আমরা বাংলায় বলবো দত্ত, এখানে হচ্ছে দত্ত আসবে, মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ আ সেলিব্রেটেড 19th সেঞ্চুরি। হ্যাঁ, সেলিব্রেটেড মানে কি, বিখ্যাত বা প্রখ্যাত বলবো, সুপরিচিত, ফেমাস, এক কথায় সেলিব্রেটেড মানে হচ্ছে সুপরিচিত, তারপর হচ্ছে প্রমিনেন্ট বলা যায়, বা হচ্ছে তিনি এখানে কি আর কি বলা যায়, ফ্যামিলিয়ার বলা যায়। হ্যাঁ, ফ্যামিলিয়ার, সুপরিচিত, ফেমাস, যেটাই আর কি আমরা বলি। বেঙ্গলি পোয়েট, তিনি একজন কবি ছিলেন, তিনি একজন কবি। কবিকে আমরা আরেকভাবে মনে রাখবো, ভার্সি ফায়ার। আমি বাকিগুলো মুছে দিচ্ছি, একটু দাঁড়াও, তোমাদের জন্য সুবিধা হবে তাহলে। ওকে, দেখছো এই যে ভার্সিফায়ার, ভার্সিফায়ার শব্দের অর্থ হচ্ছে কবি। পোয়েটের পরিবর্তে এটা লেখা যায়, তোমরা কখনো পোয়েট লেখার প্রয়োজন হলে এটা লিখতে পারো, তোমার মার্কসটা বাড়বে পরীক্ষার হলে। ভার্সিফায়ার অ্যান্ড ড্রামাটিস্ট, তিনি একজন নাট্য লেখক ছিলেন, নাটক লিখতেন। হি ওয়াজ বোর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন, ইন সাগরদারি, অন দ্য ব্যাঙ্ক অফ কপোতাক্ষ নদ, মানে কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত, ভিলেজ ইন কেশবপুর উপজেলা, সাগরদারি গ্রাম, ভিলেজটার নাম হচ্ছে সাগরদারি। তাহলে এখানে তিনি মূলত কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, যেটি কেশবপুর উপজেলায় অবস্থিত, আন্ডার যশোর ডিস্ট্রিক্ট। হ্যাঁ, যশোর বানানটা একটু মনে রেখো, যশোর ডিস্ট্রিক্টে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এখানে কপোতাক্ষ নদের সাথে কার সম্পর্ক রয়েছে, কপোতাক্ষ নদের সাথে সম্পর্কিত কবির নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ফ্রম অ্যান আর্লি এজ, ফ্রম অ্যান আর্লি এজ, ছোটবেলা থেকেই মাইকেল অ্যাসপায়ার্ড, তিনি মূলত আকাঙ্ক্ষিত ছিলেন, তার ভীষণ টান অনুভব করতেন, টু বি অ্যান ইংলিশম্যান। তিনি ফ্রম ইনফর্ম অ্যান্ড ম্যানার মানে হচ্ছে মনে প্রাণে, ইনফর্ম অ্যান্ড ম্যানার মানে আচার আচরণে, কথাবার্তায় বা নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে তিনি হচ্ছে কি হতে চাইতেন, তিনি একজন ইংরেজ মানব বা মানে ইংরেজ হতে চাইতেন, ইংরেজদের মতো তিনি স্টাইলিশ বা হচ্ছে ফর্মালি থাকার চেষ্টা করতেন, তিনি এমন হতে চাইতেন, ইংরেজ মানব হতে চাইতেন। দো হি ওয়াজ বোর্ন ইন এ সফিস্টিকেটেড হিন্দু ফ্যামিলি, সফিস্টিকেটেড শব্দের অর্থ হচ্ছে সম্ভ্রান্ত। হ্যাঁ, যে বংশের বা যে কি বলবো এটাকে, যে পরিবারের অনেক নাম ডাক আছে, বংশের নাম আছে, গোত্রের নাম আছে, হ্যাঁ অনেক নাম ডাক রয়েছে, এমন এটাকে বলা হচ্ছে সফিস্টিকেটেড। সফিস্টিকেটেড মানে হচ্ছে সম্ভ্রান্ত পরিবার, হিন্দু পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাহলে তিনি কি হিসেবে জন্মগ্রহণ করেছিলেন, হিন্দু হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে, তিনি হিন্দু হিসেবে জন্মগ্রহণ করলেও একটা সময় গিয়ে তিনি ক্রিশ্চিয়ানিটি এই যে কনভার্টেড হয়ে যান, হি কনভার্টেড টু ক্রিশ্চিয়ানিটি। পরবর্তীতে তিনি কি হয়ে যান, পরবর্তীতে তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন, এক কথায় ধর্ম পরিবর্তন করে ফেলেন। অ্যাজ এ ইয়াং ম্যান, যখন তিনি যুবক, হ্যাঁ যখন তিনি কম বয়সী তরুণ, তখন তিনি হিন্দু ধর্ম এখান থেকে মূলত তিনি পরিবর্তন করেন এবং কনভার্টেড হয়ে তিনি হয়ে যান হচ্ছে কনভার্টেড ক্রিশ্চিয়ান। তাহলে তিনি মূলত হিন্দু থেকে খ্রিস্টান হয়ে যান। মাস টু দ্য আয়ার অফ হিজ ফ্যামিলি, তার এই যে মাস টু দ্য আয়ার মানে এখানে রাগের বসে, এখানে ফ্যামিলির রাগ ছিল তার উপরে, সেই রাগের মুহূর্তে মানে এক কথা তার তিনি যে ধর্ম পরিবর্তন করেন, এটাকে হচ্ছে নিজের, তার মাথায় একটা বোঝা ছিল, তার পরিবারের রাগ ছিল, তার পরিবারের রাগকে উপেক্ষা করেই তিনি মূলত ধর্মকে পরিবর্তন করেন। তার মানে তার পরিবারের রাগকে তাকে সামাল দিতে হয়েছিল, তার পরিবারের রাগকে ফেস করতে হয়েছিল। হ্যাঁ, পরিবারের রাগকে ফেস করে তিনি হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন বা খ্রিস্টান ধর্মে চলে যান, কিন্তু থাকতেন তিনি পরিবারের সাথেই। অ্যান্ড অ্যাডপ্টেড মানে গ্রহণ করেন, দ্য ফার্স্ট নেম মানে নামের পূর্বে একটা নাম গ্রহণ করেন, মাইকেল। এজন্য মধুসূদন এর নামের পূর্বে কি রয়েছে, মাইকেল। তাহলে এখন তিনি ধর্ম গ্রহণ করার আগে, এই যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার আগে তার নাম ছিল শুধুমাত্র মধুসূদন দত্ত, কিন্তু তিনি যখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তখন তিনি নামের প্রথমে একটা ফার্স্ট নেম লাগান, আর ফার্স্ট নেমের নাম হচ্ছে মাইকেল। ওকে, ইন হিজ চাইল্ডহুড, তার শৈশবে, হি ওয়াজ রিকগনাইজড বাই হিজ টিচার্স অ্যাজ প্রেসিয়াস চাইল্ড,
মূলত তিনি সম্মানিত হন, রিকগনাইজ, তাকে স্বীকৃতি দেয় তার টিচাররা কি হিসেবে, প্রেসিয়াস চাইল্ড মানে হচ্ছে মূল্যবান শিশু, হ্যাঁ, দামি শিশু বা দামি সন্তান হিসেবে কি করেন, তারা আখ্যায়িত করেন বা হচ্ছে স্বীকৃতি দেন। উইথ এ গিফট অফ লিটারেরি ট্যালেন্ট, যার মধ্যে কি ছিল, সাহিত্যিক প্রতিভা ছিল, যার মধ্যে কি ছিল, সাহিত্যিক প্রতিভা। তাহলে তিনি ছিলেন একজন মূল্যবান সন্তান বা মূল্যবান শিশু কি সহকারে, যার কাছে সাহিত্যিক প্রতিভা ছিল। হিজ আর্লি এক্সপোজার হচ্ছে প্রথমবার দেখা হওয়া, যে টু ইংলিশ এডুকেশন মানে ইংরেজি শিক্ষার সাথে তার প্রথম পরিচয়, অ্যান্ড ইউরোপিয়ান লিটারেচার এবং ইউরোপিয়ান সাহিত্যের সাথে তার প্রথম যে কি বলা যায় এটাকে, তার প্রথম পরিচয় যেটা আর কি, এটা কোথায় হয়, অ্যাট হোম, বাসায়, অ্যান্ড হিজ কলেজ, এবং অ্যাট হোম, এখানে অ্যাট হোম আমরা লিখে রাখি। তাহলে প্রথম কথাই হচ্ছে যে তার প্রথমবার বা জীবনের প্রথম যে ইংরেজি শিক্ষার সাথে এবং ইউরোপিয়ান লিটারেচার বা সাহিত্যের সাথে তার প্রথম দেখা হয় বা প্রথম যে যোগসাজশ, এটা হয়েছিল বাসায়। অ্যান্ড এবং হিজ কলেজ ইন্সপায়ার্ড হিম, তার কলেজ তাকে ইন্সপায়ার করেছিল। এখানে অ্যাট হোম কিন্তু ইন্সপায়ার করে নাই, তার কলেজ তাকে ইন্সপায়ার করেছিল। তিনি যে কলেজে পড়তেন সেই কলেজ তাকে ইন্সপায়ার করেছিল, হিম তাকে, টু ইমিটেট দ্য ইংলিশ মানে ইংরেজদের, দ্য ইংলিশ বলতে ইংরেজদের বোঝায়। শুধু ইংলিশ হচ্ছে একটা ভাষা, শুধু ইংলিশ বললে একটা ভাষা, কিন্তু ইংলিশের আগে যখন আর্টিকেল থাকবে তখন সেটা হয়ে যাবে হচ্ছে ইংরেজ, মানে ইংরেজদের, ইংরেজ জাতিকে বোঝানো হচ্ছে। তাহলে তিনি তার কলেজ তাকে ইন্সপায়ার করেছিল, তার কলেজ তাকে উৎসাহ প্রদান করেছিল। টু ইমিটেট মানে নকল করা, হ্যাঁ, দ্য ইংলিশ ইন টেস্ট, ম্যানার অ্যান্ড ইন্টেলেক্ট। তাহলে এখানে বোঝাচ্ছে তার সকল কাজের স্বাদ মানে হচ্ছে সকল কাজের মধ্যে, সকল ম্যানার আচার আচরণ বা হচ্ছে এখানে নীতিতে, এবং ইন্টেলেক্ট বুদ্ধিমত্তায় তাকে পরিপূর্ণভাবে একজন ইংরেজ মানবকে অনুকরণ করার মতো একটা সাহস তাকে দিয়েছিল বা এখানে উৎসাহ প্রদান করেছিল কে, তার কলেজ। ওকে, সিন্স হিজ অ্যাডোলসেন্স, তার শৈশব থেকেই মানে তার বয়সন্ধিকাল থেকে, হি স্টার্টেড বিলিভিং দ্যাট, তিনি বিশ্বাস করতে শুরু করেন যে হি ওয়াজ বোর্ন অন দ্য রং সাইড অফ প্ল্যানেট, মানে তিনি গ্রহের উল্টো দিকে, রং সাইড অফ দ্য প্ল্যানেট মানে হচ্ছে এই যে পৃথিবীর মানে মানে পৃথিবীর যে একটা গ্রহ, এই গ্রহের উল্টো দিকে জন্মগ্রহণ করেন। মানে হচ্ছে তিনি তো আমাদের দিকটার, হ্যাঁ, আমাদের দিক বলতে হচ্ছে সাউথ এশিয়া বা এশিয়ার দিকের একটা মানুষ ছিলেন। তিনি মনে করেন যে আমি যেহেতু এশিয়ায় জন্মগ্রহণ করেছি, এটা মনে হয় আমার ভুল দিকে জন্মগ্রহণ করা হয়েছে, আমি যদি ইউরোপের দিকে জন্মগ্রহণ করতাম তাহলে হয়তো আমার জন্য আরেকটু সুবিধা হতো। এরকম তিনি মানে তিনি মূলত কি চিন্তা করছিলেন, মানে গ্রহের অনুপযুক্ত অংশে, মানে ভুল গ্রহে তিনি মূলত, গ্রহটা ঠিকই ছিল, এই পৃথিবীতেই ভুল দিকে জন্মগ্রহণ করেন। এটা তিনি কখন থেকে, যখন মূলত তিনি বয়সন্ধিকাল ছিল তখন থেকে তিনি এটা বিশ্বাস করতে শুরু করেন। এই ভুল ধারণাটা তার ভাঙে খুব কঠিনভাবে। অ্যান্ড দ্যাট এবং আরও বিশ্বাস করতে শুরু করেন যে হিজ সোসাইটি ওয়াজ আনেবল, তার সোসাইটি কি অক্ষম, তার সমাজ অক্ষম, টু অ্যাপ্রিসিয়েট হিজ ট্যালেন্ট, তার প্রতিভাকে প্রশংসা করতে বা স্বীকৃতি দিতে অক্ষম, তার সমাজ তাকে স্বীকৃতি দিতে অক্ষম, বা তিনি যতটুকু মেধাবী তার সমাজের ঠিক সেই কি নেই, তার সমাজের সেই কি বলো ক্ষমতা নেই বা হচ্ছে তাদের সেই যোগ্যতা নেই যে তার যোগ্যতাকে এটা কি করবে, সম্মান করবে। একটু ঔদ্ধত্য টাইপের ছিলেন, অহংকারী ছিলেন। হি অলসো বিলিভ দ্যাট, তিনি আরও বিশ্বাস করতেন যে দ্য ওয়েস্ট উড বি মোর রিসেপটিভ, ওয়েস্ট মানে হচ্ছে দ্য ওয়েস্ট বলতে পশ্চিমারা যারা আছে, পশ্চিমা বিশ্বের মানে এক কথা পশ্চিমের দেশগুলো, উড বি মোর রিসেপটিভ, রিসেপটিভ আসছে হলো রিসেপশন থেকে, হ্যাঁ, রিসেপটিভ মানে হচ্ছে বেশি গ্রহণ করবে তাকে, উড বি মোর রিসেপটিভ টু হিজ ক্রিয়েটিভ জিনিয়াস। তিনি বিশ্বাস করতেন যে আমার যে প্রতিভা, এই প্রতিভাটা আমার এদিককার দেশগুলো যদি আমাকে, আমার দেশ, আমার আশেপাশের দেশ যদি আমাকে সম্মান নাও দেয়, খুব সম্ভবত পশ্চিমের দেশগুলো আমাকে খুব বেশি, আমার এই যে প্রতিভা আছে, টু হিজ ক্রিয়েটিভ জিনিয়াস, এই যে সৃজনশীল যে প্রতিভা, এই প্রতিভাটাকে মানে একটু বেশি গ্রহণ করবে বা হচ্ছে তাদের কাছে এটি একটু বেশি গ্রহণযোগ্য হবে। মধুসূদন ওয়াজ অ্যান আর্ডেন্ট ফলোয়ার, আর্ডেন্ট মানে কি একনিষ্ঠ অনুসারী ছিল, আর কারো দিকে তাকানোর প্রয়োজনই মনে করতেন না। একনিষ্ঠ মানে হচ্ছে ভেরি এনথুজিয়াস্টিক, মানে হচ্ছে খুব বেশি অতি উৎসাহী। ফলোয়ার অফ দ্য ফেমাস ইংলিশ পোয়েট লর্ড বাইরন, তিনি লর্ড বাইরনকে একদম একনিষ্ঠভাবে অন্ধভাবে অনুসরণ করতেন। সো আফটার অ্যাডপ্টিং ক্রিশ্চিয়ানিটি, খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর, হি ওয়েন্ট টু ইউরোপ, তিনি মূলত ইউরোপে চলে যান। কোথায় চলে যান? ইউরোপে চলে যান। অ্যান্ড স্টার্টেড কম্পোজিং পোয়েম, এবং কবিতা লিখতে শুরু করেন। কম্পোজ করতে শুরু করা মানে হচ্ছে কবিতা লিখতে তিনি শুরু করেন। আচ্ছা, এই যে কবিতা লিখতে তিনি শুরু করলেন, অ্যান্ড প্লেস এবং নাটকও, শুধু কবিতা না, কবিতা এবং
নাটক লিখতে শুরু করলেন। তিনি কিন্তু কবি ছিলেন, পাশাপাশি তিনি নাট্যকারও ছিলেন, প্লেরিট ছিলেন, প্লেরিট ইন ইংলিশ। তাহলে ইংরেজিতে তিনি পোয়েম আর হচ্ছে প্লেস। তাহলে ইউরোপে গিয়ে তিনি কি করলেন, তিনি কিন্তু ইউরোপে গিয়েছিলেন, ইউরোপদের প্রতি তার আকর্ষণ ছিল, সেখানে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর গেলেন, ঠিক আছে। এবং সেখানে গিয়ে তিনি কী করলেন, এখানে গিয়ে তিনি মূলত ইংরেজিতে নাটক এবং কবিতা লেখা শুরু করলেন। হি শোড হিজ হায়ার লেভেল, হি শোড হিজ হায়ার লেভেল, হায়ার লেভেল মানে হচ্ছে সর্বোচ্চ পর্যায়, অফ ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি। ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি মানে শব্দের অর্থ কী, এই যে এখানে বুদ্ধিভিত্তিক বা হচ্ছে মনীষী দক্ষতা, তার যে বুদ্ধিভিত্তিক দক্ষতা রয়েছে, জ্ঞানের গভীরতা রয়েছে, সেটা নিয়ে তিনি কাজ করতে শুরু করলেন, বা সর্বোচ্চ পরিমাণ সর্বোচ্চ পর্যায়ের প্রতিভা সেখানে তিনি প্রদর্শন করলেন। হাউএভার, যাই হোক, যদিও এখানে যাই হোক তিনি ভালো কাজ করছেন, হি ফেইল টু গেইন, তিনি অর্জন করতে ব্যর্থ হলেন দ্য রাইট অ্যাপ্রিসিয়েশন, তার মানে কি সেখানেও তিনি পর্যাপ্ত সম্মান পেলেন না, তিনি ব্যর্থ হলেন। টু হিজ, যদিও তিনি সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারপরেও তিনি ততটা গ্রহণযোগ্য হলেন না। টু হিজ আটার ফ্রাস্ট্রেশন, আটার ফ্রাস্ট্রেশন মানে কি, আটার ফ্রাস্ট্রেশন হি ফাউন্ড, তার মানে হচ্ছে তার মধ্যে যে জন্ম নিল এক ধরনের ফ্রাস্ট্রেশন বা ভীতি জন্ম নিল, ঠিক আছে। তার মধ্যে একটা কি জন্ম নিল, তার মধ্যে একটা ভীতি জন্ম নিল। কিসের ভীতি, যে এত কিছু করার পরেও আমার এটা গ্রহণ করলো না। তিনি মূলত যখন তার মধ্যে কি বলা হয় এটাকে, তার মধ্যে যখন ভীতিটা জন্ম নিল, হ্যাঁ, আটার ফ্রাস্ট্রেশন একটা মানে সবচেয়ে বেশি কি বলবো, এখান থেকেই দেখাই তোমাকে, তাহলে তোমার সবচেয়ে বেশি ভালো হবে। চরম হতাশা, আটার ফ্রাস্ট্রেশন মানে চরম লেভেলের হতাশা, চরম পর্যায়ের হতাশা। হতাশা যখন দিলেন, হি ফাউন্ড দ্যাট, তিনি দেখতে পেলেন যে, তিনি বুঝতে পারলেন যে হি ওয়াজ নট এস্টিমড, তাকে গ্রহণ করা হচ্ছে না, তাকে বিবেচনা করা হচ্ছে না। এস্টিম মানে বিবেচনা, রিগার্ড হচ্ছে এর সিনোনিম, এস্টিম রিগার্ড, হ্যাঁ। আর এস্টিমড অ্যাজ আ নেটিভ রাইটার, এখানে নেটিভ শব্দের অর্থ কি বলো, নেটিভ শব্দের অর্থ হচ্ছে স্বদেশী, তাকে স্বদেশী রাইটার বা নিজের দেশের রাইটার বলে ইংরেজি সাহিত্য তাকে গ্রহণ করছে না, হ্যাঁ। ইংরেজি সাহিত্য তাকে নিজ দেশের বা নিজেদের দেশের রাইটার বা লেখক হিসেবে গ্রহণ করছে না। আউট অফ হিজ ফ্রাস্ট্রেশন, চরম ব্যর্থতা নিয়ে বা চরম ব্যর্থতায় হি কম্পোজড আ সনেট, তিনি একটি সনেট রচনা করলেন ইন বাংলা। তাহলে দেখো ইংরেজি লিখে ওইখানে তার যে অধ্যত্ত ছিল, তিনি একটু হটি ছিলেন, HAUGISTUY, হটি, হটি শব্দের অর্থ অধ্যত্বপূর্ণ। সেখান থেকে তিনি কি করলেন, যখন দেখলেন যে আমাকে ইংরেজরা নিজেদের দেশীয় বলে মনে করছে না, তখন তিনি কি করলেন, তখন তিনি নিজেকে বাংলায় লেখা শুরু করলেন, এবং সেখানে তিনি কপোতাক্ষ নদ লিখলেন, হুইচ আর্নড হিম, যেটি তাকে এনে দিল হিউজ রেপুটেশন, মানে অনেক বড় একটি সম্মান নিয়ে আসলো, খ্যাতি নিয়ে এসে দিল ইন বাংলা। তাহলে তিনি ইংরেজিতে কিছু করতে না পারলেও বাংলাতে তিনি কি পেয়েছিলেন, অনেক খ্যাতি অর্জন করলেন। গ্র্যাজুয়ালি শব্দের অর্থ হচ্ছে ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি থাকলে কিন্তু এটা হি কুড রিয়েলাইজ, খুব দ্রুতই তিনি বুঝতে পারলেন যে হিজ টু আইডেন্টিটি, তার সত্যিকার অর্থে যে পরিচয়, তার পরিচিতি, ইন্ডিভিজুয়ালিটি লে ইন শব্দের অর্থ নিহিত রয়েছে, কোথায় নিহিত রয়েছে, বেঙ্গল মানে হচ্ছে বাংলা ভাষায়। এখানে একটা জিনিস তোমাদের শিখিয়ে রাখি, এখানে বেঙ্গল বলতে দুইটা অর্থ বোঝায়। এক, বেঙ্গল শব্দের অর্থ হচ্ছে বাংলা ভাষা বুঝায়, ভাষা অর্থে বেঙ্গল বসে, এটা, হ্যাঁ, ভাষা অর্থে কি বসে, ভাষা অর্থে বাংলা বসে। আর দ্বিতীয় হচ্ছে বেঙ্গল অর্থে কি বোঝায়, আর দ্বিতীয় বেঙ্গল বোঝায় হচ্ছে তোমার আচ্ছা, একটা হচ্ছে ভাষা, আরেকটা হচ্ছে তুমি যে বাঙালি, হ্যাঁ, তুমি যে বাঙালি বা বাংলার অংশটুকু, বাংলা অংশে আছো, এটা বোঝায়। হি ওয়াজ আ সোজার্নার, এবং আরও বুঝতে পারলেন যে হি ওয়াজ আ সোজার্নার, সোজার্নার শব্দের অর্থ হচ্ছে প্রবাসী, সোজার্নার শব্দের অর্থ হচ্ছে প্রবাসী, যিনি খণ্ডকালীন সময়ের জন্য বাইরের দেশে গিয়ে অবস্থান করেন। তাহলে সোজার্নার ইন ইউরোপ, তিনি কি ছিলেন, ইউরোপে গিয়ে প্রবাসী হিসেবে ছিলেন। আফটারওয়ার্ডস, এর কিছু পরেই হি রিগ্রেটেড মানে কি, এখানে অনুতাপ, তার মধ্যে একটা অনুতপ্ত বোধ আসে। হিজ ফ্যাসিনেশন মানে মোহ, তার মধ্যে যে একটা ভুল ধারণা ছিল, অলিক একটা ধারণা ছিল, মিথ্যা ধারণা ছিল। ফ্যাসিনেশন ফর ইংল্যান্ড মানে ইংল্যান্ডের প্রতি যে তার মোহ ছিল, সেটা কি ভুল ছিল, এবং এটা তার একটা সময় তিনি ভুলে যান। অ্যান্ড দ্য ওয়েস্ট, এবং ওয়েস্ট সম্বন্ধে যে তার অতিরিক্ত যে তারা খুব ভালো, তাকে খুব ভালোভাবে গ্রহণ করবে, এই ধারণা থেকেও তিনি সরে আসেন। হি কেম টু বেঙ্গল, তিনি কোথায়, এই যে দেখো বললাম না, বেঙ্গল দুইটা অর্থ দেয়, একটা হচ্ছে ভাষা বুঝায়, একটা হচ্ছে অঞ্চল বুঝায়। তাহলে এই বেঙ্গল, তিনি বাংলায় ফিরে আসেন। অ্যান্ড ডিভোটেড টু শব্দের অর্থ হচ্ছে নিযুক্ত করা, ডিভোটেড হিমসেলফ, একজন মনে প্রাণে তিনি নিজেকে যুক্ত করে ফেলেন বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যে নিজেকে যুক্ত করে ফেলেন। ফ্রম দিস পিরিয়ড, এই সময় থেকেই, মানে ফিরে আসার পর থেকেই, যখন তিনি ওইখান থেকে চলে আসলেন, আসার পরেই তিনি নিজেকে এখানে যুক্ত করে ফেললেন। আর কোনো দিকে না তাকিয়ে তিনি মনোনিবেশ করলেন কোথায়, শুধুমাত্র বাংলায় সাহিত্য রচনার ক্ষেত্রে। তিনি কি করতেন, কবিতা লিখতেন, এজন্য তিনি একজন ভার্সিফায়ার বা পোয়েট। আর হচ্ছে তিনি
কি করতেন, নাটক লিখতেন, এই জন্য তাকে আমরা কি বলবো, প্লেরিট। ওকে, এরপরে দেখো হি হ্যাজ রিটেন দ্য ফার্স্ট বাংলা এপিক। এপিক শব্দের অর্থ মহাকাব্য। একটু শেষের দিকে বলি, মহাকাব্য হচ্ছে এমন একটা কাব্য যে কাব্যের মধ্যে তিনটি অংশ থাকে, যেখানে হচ্ছে তোমার তিনটি বলতে দুটি অংশ থাকে, স্বর্গ থাকে, মর্ত্য থাকে। হ্যাঁ, স্বর্গ আর মর্ত্য। এখানে স্বর্গ বলতে হচ্ছে আমরা জান্নাতের ঘটনাকে বুঝাই, হিন্দুদের ঘটনা অবশ্যই, আর মর্ত্য বলতে হচ্ছে পৃথিবীর ঘটনা বোঝানো হয়। এই এপিক হচ্ছে হলো মহাকাব্য, যেখানে স্বর্গ, মর্ত্য, দেবতা, মানুষ, তারপর হচ্ছে তোমার আর পাশাপাশি রাক্ষস, এদের গল্পগুলো উঠে আসে। আর মেঘনাদ বধ কাব্য, এটাও মূলত এই নামেই মূলত তিনি একটি বাংলা এপিক লিখেছিলেন, যেটি ছিল বাংলার সর্বপ্রথম এপিক। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী কোনো একটি ক্লাসে ইনশাআল্লাহ তাআলা আমি ইমরান মাহমুদুল শিফাত চলে আসবো টেকনিক ইজি এডুকেশনের প্ল্যাটফর্মে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আমাদের জন্য দোয়া রাখবা। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।